লন্ডনের 24 তলা গ্রেনফেল টাওয়ারে আগুনে নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের। সিরিয়ায় বিমান হামলায় আইএস প্রধান বাগদাদি নিহত, দাবি রাশিয়ার। সিরীয় বাহিনীর বিরুদ্ধে মার্কিন রকেট হামলার আশঙ্কা মস্কোর। আফগানিস্তানের কাবুলে তারাবি নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত 6, আইএসের দায় স্বীকার। এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ঐকমত্য। প্রবাসীদের সঙ্গে শেখ হাসিনার মতবিনিময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। লন্ডনে 24 তলা টাওয়ারে আগুনে নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ওই ঘটনার পর এখন পর্যন্ত অনেকেই নিখোঁজ থাকায় তাদের কেউই আর বেঁচে নেই বলে ধারণা করছে স্থানীয়রা। ভবনটিতে অগ্নিকাণ্ডের পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখতে এরই মধ্যে কাজ শুরু করার কথা জানিয়েছে পুলিশ। লন্ডন সময় বুধবার 12:54 ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টার রোডের 24 তলা বিশিষ্ট আবাসিক ভবনটিতে। এতে প্রায় 127টি ফ্ল্যাটে প্রায় 500 থেকে 600 জন লোক বসবাস করত। এখন পর্যন্ত হতাহত সংখ্যা কত তা নির্ণয় করা যায়নি, তবে সময়ের সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে কিন্তু লাশের সংখ্যা। এখন পর্যন্ত পুরো এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে এবং স্বজনদের যারা মারা গেছেন তাদের আত্মীয় স্বজনদের কিন্তু এখনো পর্যন্ত সে ঘটনাস্থলে যেতে দিচ্ছেন না এবং তাদের মধ্যে একজন আহাজারি কাজ করছে যে তাদের মৃতদেহটুকু অন্তত তারা যাতে শনাক্ত করতে পারেন। বুধবারের দুর্ঘটনার পর থেকে আমার বান্ধবী নিখোঁজ। তার কোনো খোঁজ না পাওয়ায় আমরা অত্যন্ত চিন্তিত। আমি শুধু ওকে ফিরে পেতে চাই। লন্ডনের গ্রেনফেল টাওয়ারে মিশরীয় ও সোমালীয় দুটি পরিবার থাকতো, তাদের কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি মনে করি কর্তৃপক্ষের যথাযথ দিক নির্দেশনার অভাব এবং দমকল বাহিনীর অবহেলার কারণেই এত মানুষ প্রাণ হারিয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কিন্তু এখানে বেশ কিছু ফায়ার সার্ভিসের গাড়ি মোতায়েন করা হয়েছে এবং লন্ডনের দমকলের সহকারী কমিশনার স্টিভ অ্যাপ্টার বলেছেন যে পুরো ভবনটিতে কিন্তু এখন তল্লাশি সম্পন্ন হয়ে গেছে এবং ভবনটি পরীক্ষা করা হচ্ছে এবং সেটি ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন লন্ডনের ফায়ার ব্রিগেড কর্মকর্তারা। ভবনটি বেশ ঝুঁকিপূর্ণ, তাই দমকল কর্মীদের ভেতরে ঢুকতে কিছুটা সময় লেগেছে। তারা কোনো ফ্ল্যাট বা রুম চিহ্নিত করতে পারছে না। ভেতরে সবই পুড়ে ছাই হয়ে গেছে। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। দুর্ঘটনা পরবর্তী কাজ আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। ইতিমধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তিনি কিন্তু এই পুরো ঘটনার জন্য কিন্তু তদন্ত কমিটি এবং বিশেষভাবে তদন্ত নির্দেশ দিয়েছেন। হৃদয় বিদারক এই দুর্ঘটনায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা সম্পর্কে নিশ্চিত করতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। প্রায় 40 জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের মধ্যে 17 জনের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে সব দিক বিবেচনায় রেখে আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। বিভিন্ন তদন্ত সংস্থা ও নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে এ কাজ এগিয়ে নেওয়া হবে। আগুন নিয়ন্ত্রণে কেন এত বেশি সময় লাগলো সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আমাদের দমকল বাহিনী ও নিরাপত্তায় নিয়োজিত লোকজন অনেক সাহসিকতার সঙ্গে কাজ করছে। তাছাড়া সাধারণ লোকজনও সবাই দুর্ঘটনা কবলিতদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে। এই দুর্ঘটনার পর লন্ডনবাসী যেভাবে ধৈর্যের সঙ্গে পুরো বিষয়টি সামাল দিয়েছেন তাতে আমি গর্বিত। পুরো ভবনটিতে আগুন নিভাতে কেন দমকল বাহিনীরা হিমশিম খেয়েছে সেটি এখন প্রশ্নবিদ্ধ। পশ্চিম লন্ডনের ল্যাঙ্কাস্টার রোড থেকে শোয়েব কবির, সময় সংবাদ। পশ্চিম লন্ডনে 24 তলা টাওয়ারে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। Well done. Look good. Perfect. Look good. Okay, so just rest your arm until... দর্শক, পশ্চিম লন্ডনে 24 তলা টাওয়ারে অগ্নিকাণ্ড পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে গেছেন রানী দ্বিতীয় এলিজাবেথ।
আমরা ছিলাম এতক্ষণ সেখানে। লন্ডনের গ্র্যান্ডফিল্ড টাওয়ারে ভয়াবহ দুর্ঘটনার ঘটনায় মৌলভীবাজারের একই পরিবারের 5 সদস্য নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত তাদের কোনো খবর না পাওয়ায় ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন। পরিবারের বড় ছেলে আব্দুল হাকিম সেদিন বাড়িতে না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। এখন তার আশা একটাই, পরিবারের সবাইকে ফিরে পাওয়া। বিস্তারিত লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে। আমার আম্মা নমাজ আসলা, আমি কইছি যে ফয়লা তাইন শুনছই না, বাদে আরবার আমি কইছি আম্মা আপনি শুনলাই নানি, আমি যে যাইরাম গি তো ফাঁক দিয়ে বাদে কইসইন আচ্ছা ঠিক আছে রে ফুত, আল্লাহ আল্লাহ তুমি যাও। বুধবার মায়ের থেকে বিদায় নেওয়ার সময় ভাবতেও পারেননি আর কয়েক ঘন্টার মাথায় তার পুরো পরিবারের উপর নেমে আসতে যাচ্ছে ভয়াবহ দুর্যোগ। লন্ডনের গ্রিনফিল্ড টাওয়ারে অগ্নিকাণ্ডে পরিবারের 5 সদস্যের কারো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন ভাগ্যক্রমে বেঁচে ফেরা পরিবারের একমাত্র সদস্য আব্দুল হাকিম। পরিবারের কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা তার। জুলাইয়ের 28 তারিখে ছোট বোন হোসনা বেগমের বিয়ের দিন নির্ধারণ করা ছিল। সব প্রস্তুতি নেওয়ার মুহূর্তে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্তম্ভিত পুরো পরিবার। শেষমেশ আমার লগে 3টা 8 মিনিটও রাত হলো মাত হইছে যে ভাইয়া আমার মাফ করিয়া দিও, যদি কিছু ভুল করিয়া থাকি, কিছু যদি তোমার হয় তো মাফ করিয়া দিও, আমরা তো বাঁচতাম না, বিল্ডিং গাছটা জ্বলি যার আমরা বাড়াইতে পারতাম না। ও শেষমেশ আমার বোনের লগে ও যে মাত হয়েছিল আর এর বাদে আমার মাত হয়েছে না। মধ্যরাতে আগুন ছড়িয়ে পড়ার মুহূর্তে বাঁচার আকুতি নিয়ে হোসনা ফোন করেছিলেন চাচাতো ভাই আব্দুল রহিমকে। রহিম সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ভবনটির একাংশ দাহ দাহ করে জ্বলছে। পুলিশ চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখলো, ভিতরে কোনো খবর জানাতে পারেননি। উঁচু ভবন হওয়ায় ফায়ার সার্ভিসের পক্ষেও সবাইকে বের করে আনা সম্ভব হয়নি। লাস্ট ওয়ার্ড এইগুলোই আমাকে বলছে কে ভাই সাহেব আমাদের সময় আটকে গেছে, আগুন ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেছে, আমরা আর বাঁচার সম্ভাবনা নাই। এর 10-15 মিনিট পরে আমি ফোন করছি, ফোনে রিং হয় কিন্তু ফোন ধরে না। এর 10 মিনিট পরে আর ফোনগুলা রিংও হয় না, ওই ভয়েস মেইলে চলে যায়। এখনো হাসপাতাল ও পুলিশ স্টেশনে প্রিয়জনের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন পুরো পরিবার, কিন্তু এখন পর্যন্ত কারো কোনো খবর পাওয়া যায়নি। 24 তলা গ্রিনফিল্ড টাওয়ারের 17 তলায় বাস করতেন এই পরিবার। নিখোঁজরা হলেন কামরুল মিয়া, রাবিয়া বেগম, হোসনা বেগম, আব্দুল হামিদ ও আব্দুল হানিফ। যারা এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে তাদের আত্মীয় স্বজনরা ভিড় জমাচ্ছেন এই গ্রিনফিল্ড টাওয়ারের আশেপাশের এলাকাগুলোতে। তারা এখনো আশায় বুক বেঁধে রয়েছেন যেন তাদের প্রিয় মুখটিকে আবার দেখার এবং তারা যেন ফিরে আসে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞায় পুতিনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনায় আগ্রহী রুশ প্রেসিডেন্ট। সিরিয়ায় রুশ বিমান হামলায় জঙ্গি গোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে শুক্রবার আরটি জানায়, সিরিয়ায় রাক্কায় গেল 28 মে জঙ্গি গোষ্ঠী আইএস সদস্যের একটি আলোচনা সভা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তারা মনে করছেন জঙ্গি সদস্যদের ওই সম্মেলনে আইএস প্রধান আবু বকর আল বাগদাদিও অংশ নিয়েছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত হতে বিভিন্নভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। যুক্তরাষ্ট্র উচ্চ গতিসম্পন্ন রকেট ব্যবস্থা জর্ডান থেকে দক্ষিণ সিরিয়ায় সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর তানাফ প্রশিক্ষণ ঘাঁটিতে এই রকেট ব্যবস্থা মোতায়েনের বিষয়টিকে সিরীয় সেনাবাহিনীর জন্য সতর্ক বার্তা হিসেবে মনে করছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, এই রকেট ব্যবস্থাকে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। উচ্চ গতিসম্পন্ন রকেট ব্যবস্থার পাশাপাশি যে কোনো ধরনের বিদেশি যুদ্ধ সরঞ্জাম সিরিয়ায় মোতায়েনের আগে দেশটির সরকারের সঙ্গে সমঝোতা হওয়া উচিত ছিল বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়। জর্ডান ও সিরিয়া সীমান্তের পরিস্থিতি মস্কো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এর আগে গেল মাসে আর তানাফ এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলার শিকার হয় সিরীয় সরকার সমর্থিত সিয়া মিলিশিয়া বাহিনী। আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস। বৃহস্পতিবারে ওই ঘটনায় এক নিরাপত্তা কর্মী সহ অন্তত 4 জন নিহত হয়, আহত হয়েছে অন্তত 12 জন। এ ঘটনায় 2 হামলাকারীও মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে আবুলের আল জাহরা মসজিদে তারাবি নামাজ পড়তে আসেন ধর্মপ্রাণ মুসলমানরা।
মুসল্লিদের ছদ্মবেশে জঙ্গিরা মসজিদে প্রবেশ করতে চাইলেও নিরাপত্তা বাহিনী তাদের বাধা দেয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষের এক পর্যায়ে মসজিদের প্রবেশ মুখে বিকট শব্দে বোমাটি বিস্ফোরণ হয়। জঙ্গিরা মসজিদের ভেতরে ঢুকে পড়লে হতাহতের সংখ্যা কয়েক গুণ হতো বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী রাজীব দানিশ। হামলার পরদিন শনিবার হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস। আফগানিস্তানে নতুন করে আরো প্রায় 4000 সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা এই খবর জানিয়ে বলেছেন, এসব সেনার মধ্যে মার্কিন বিশেষ বাহিনীর কয়েকশো সদস্য থাকবে। আগামী সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস এ সংক্রান্ত একটি ঘোষণা দেবেন বলে জানা গেছে। তালেবান জঙ্গিদের দমনে আরো বড় পরিসরে অভিযান শুরুর অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। আফগানিস্তানে বর্তমানে 8400 মার্কিন সেনার পাশাপাশি ন্যাটো জোটের প্রায় 5000 সেনা মোতায়েন রয়েছে। এছাড়া আফগানিস্তানে আরো 5000-এর বেশি সেনা পাঠাতে ন্যাটো দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পেন্টাগন। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে একযোগে কাজ করবে বলে ঐকমত্যে পৌঁছেছে বাংলাদেশ ও সুইডেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন, বিনিয়োগ ও উন্নয়নও পারস্পরিক সহযোগিতা নিয়েই দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে চায় ঢাকা স্টকহোম। সুইডেনে 3 দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সুইডেনের পার্লামেন্ট ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন। সুইডেন থেকে সফরের বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান বাবু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসাবে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লফভেনের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিপাক্ষিক এই আলোচনায় বাংলাদেশ এবং সুইডেন সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একসাথে কাজ করবে বলে ঐক্যমতে পৌঁছান। এই আলোচনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী প্রযুক্তিগত উন্নয়ন, পরিবেশ দূষণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুইডেন আওয়ামী লীগের দেয়া গণসংবর্ধনায় অংশগ্রহণ করেন। সংবর্ধনায় অংশগ্রহণ করে তিনি বলেন, যারা ক্ষমতা এসেছিল তারা তো বাংলাদেশের মানুষের মর্যাদা বৃদ্ধি পাক তা চায়নি। বিদেশ থেকে সাহায্যের নামে যে টাকা আনবে ওই দরিদ্র মানুষকে দেখিয়ে তারা লুটপাট করে নিজেরাই বড়লোক হবে, নিজেরাই বিত্তশালী হবে, নিজেরাই সম্পদশালী হবে। ব্যাংকে ঋণ খেলাপির কালচার থেকে শুরু করে যত রকমের দুর্নীতির পথ উন্মুক্ত করেছিল এই মিলিটারি ডিক্টেটর জিয়া, এরপর এরশাদ এবং তারপর জিয়ার স্ত্রী খালেদা জিয়া। সংবর্ধনা সভায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদ আলীও বক্তব্য রাখেন। সুইডেনের স্টকহোম থেকে মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ওয়াশিংটনকে কখনোই শত্রু হিসেবে মনে করে না মস্কো। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেন পুতিন। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের যে অভিযোগ তোলা হয়েছে, এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি তার কোনো প্রমাণ দেখাতে পারেননি বলেও দাবি পুতিনের। এ সময় কোমিকে রাশিয়ায় আশ্রয় দেওয়ার ব্যাপারে নিজের ইচ্ছার কথা জানান পুতিন। বৃহস্পতিবার বার্ষিক প্রশ্নোত্তরমূলক কল ইন শো অনুষ্ঠানে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি টেলিফোনে প্রশ্ন করার সুযোগ পান রুশ নাগরিকরা। টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে তার দেশের নাগরিকদের বেশ কঠিন প্রশ্নের মুখে পড়েন পুতিন। জবাবে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনার জন্য রাশিয়া সবসময় প্রস্তুত উল্লেখ করে পুতিন বলেন, মস্কো কখনোই ওয়াশিংটনকে শত্রু হিসেবে দেখতে চায় না। যুক্তরাষ্ট্রের রাশিয়া বিরোধী মনোভাবের কারণে বিশ্ব রাজনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন পুতিন। আমরা কখনোই যুক্তরাষ্ট্রকে শত্রু হিসেবে বিবেচনা করি না, আর সেটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা একসঙ্গে লড়াই করেছি। অনেক কঠিন সময়ে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছি। রাশিয়ার অনেকেই আমেরিকার জনগণের অর্জনের প্রশংসা করে থাকেন। আশা করি অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে। তার এই বক্তব্যের ঠিক একদিন আগেই 2016 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের বিলে চূড়ান্ত অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের সিনেট কমিটি। এ বিষয়ে পুতিন বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা তৃপ্তির ঢেকুর তুললেও এ ধরনের নিষেধাজ্ঞা রাশিয়াকে আরো শক্তিশালী করছে।
পশ্চিমারা আমাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এসব অবরোধ সত্ত্বেও রাশিয়া অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই তারা মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তাদের নিষেধাজ্ঞা আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জনে বাধা হতে পারেনি, বরং আমাদেরকে আরো শক্তিশালী করেছে। এক প্রশ্নের জবাবে পুতিন বলেন, বরখাস্ত হওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই সাবেক পরিচালক জেমস কমিকে আশ্রয় দিতে তার দেশ প্রস্তুত রয়েছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছে, জেমস কমি তার কোনো প্রমাণ দেখাতে পারেননি বলেও দাবি করেন পুতিন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্পর্ক অবনতির কারণে কমিকে যদি নিপীড়নের মুখে পড়তে হয়, তাহলে রাশিয়া তাকে আশ্রয় দিতে প্রস্তুত। ট্রাম্পের সঙ্গে যে আলোচনা হয়েছিল, কমি সেগুলো তার বন্ধুর মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন। তাহলে এফবিআই এর পরিচালক আর এডওয়ার্ড স্নোডেনের মধ্যে কি পার্থক্য থাকলো? প্রশ্নোত্তর পর্বের এই অনুষ্ঠানে ইউক্রেন এবং সিরিয়া বিষয়েও কথা বলেন পুতিন। আমরা চাই সব পক্ষের রাজনৈতিক আলোচনার মাধ্যমে সিরিয়ায় শান্তি ফিরে আসুক। সিরিয়ায় আমাদের সেনাবাহিনী সন্ত্রাস দমনে কাজ করছে, কাউকে ক্ষমতায় রাখতে নয়। অনুষ্ঠানে দেশটির বিরোধী দলের সমালোচনা করে পুতিন বলেন, রুশ নাগরিকদের সমস্যার সমাধানে বিরোধী দলগুলো গ্রহণযোগ্য কোনো অবদান রাখতে পারছে না। দেশের মানুষের শান্তির জন্য সব পক্ষের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন বলেও জানান পুতিন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের যে অভিযোগ উঠেছিল, তার তদন্ত কাজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধা দিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দেশটির বিচার বিভাগ। এ ব্যাপারে বিচার বিভাগের পরামর্শক রবার্ট মুলারকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা। এই প্রথমবারের মতো ট্রাম্পকে তদন্তের আওতাভুক্ত করা হলো। নির্বাচনে রুশ সংযোগের বিষয়টি ট্রাম্প অস্বীকার করলেও এফবিআই প্রধান জেমস কমিকে বরখাস্ত করার পর ট্রাম্পকে নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ও কূটনীতিক নীতিতে পরিবর্তন আনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিউবায় ভ্রমণ ও বাণিজ্য সেবা শিথিল করার ফলে মার্কিন অর্থ কিউবা সেনাবাহিনীর কাছে পাচার হচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা হলেও ভ্রমণ সীমিত করা হবে। এতে ওবামা আমলে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যোগাযোগ, পরিবহন ও বাণিজ্য চুক্তির ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানের উপর বোমা ফেলতে মধ্যপ্রাচ্যের কোনো দেশের নেতারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপর চাপ প্রয়োগ করেছিল বলে জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। কেরি বলেন, ইরানের সঙ্গে 6 জাতিগোষ্ঠীর চুক্তি ওয়াশিংটনকে যুদ্ধ ঠেকাতে সহায়তা করেছে। তিনি আরো বলেন, আমরা সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছিলাম, এর বর্ণনা দেওয়ার আর কোনো উপায় নেই বলেও জানান কেরি। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের নেতারা আমার কাছে এবং প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ব্যক্তিগতভাবে বলেছেন, ইরানের উপর আপনাদের বোমা ফেলা উচিত। সমস্যা সমাধানে এটি একমাত্র উপায় বলেও মন্তব্য করেছেন নেতারা। কিন্তু বারাক ওবামার প্রশাসন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য এবং উভয় পক্ষের চাহিদা মেটাতে পারে এমন একটি পথ বেছে নিয়েছিলেন বলে জানান কেরি। যুক্তরাষ্ট্রে গত মাসে তুরস্কের দূতাবাসের সামনে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন তুর্কি নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে আঙ্কারায় আয়োজিত এক ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে আইন বহির্ভূত বলে উল্লেখ করেছেন তিনি। এরই মধ্যে তুর্কি নাগরিকদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘটনায় আঙ্কারায় নিযুক্ত মার্কিন দূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সফরকালে তুর্কি দূতাবাসের সামনে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনার জন্য মার্কিন কর্তৃপক্ষের ব্যর্থতাকে দায়ী করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। উত্তর কোরিয়া থেকে 17 মাস পর মুক্তি পাওয়া মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্মবিয়ারের মস্তিষ্কের কোষ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে অন্য আরেক দল চিকিৎসক এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছান 22 বছর বয়সী তরুণ ওয়ার্মবিয়ার। ইউনিভার্সিটি অফ সিনসিনাটি মেডিকেল সেন্টারের নিউরোসায়েন্স ইন্টেন্সিভ কেয়ার বিভাগের পরিচালক ডাক্তার ড্যানিয়েল কান্টার বলেন, ওয়ার্মবিয়ারের অবস্থা এখন স্থিতিশীল, কিন্তু কোনো কিছুতে সাড়া দিচ্ছে না। সে কথা বলছে না বা কথা বুঝতেও পারছে না, এমনকি চারপাশের পরিবেশ সম্পর্কেও সে সজাগ নয়। 2016 সালের জানুয়ারিতে সরকার বিরোধী বিভিন্ন কাগজপত্র বহনের অভিযোগে ভার্জিনিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ার্মবিয়ারের গ্রেফতার করা হয়েছিল। এরপর একই বছরের মার্চ মাসে উত্তর কোরিয়ার একটি আদালত রাষ্ট্রবিরোধী অপরাধে ওয়ার্মবিয়ারকে দোষী সাব্যস্ত করে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেন। তার পরিবারের সদস্যরা জানান, ওয়ার্মবিয়ারকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার পরই সে কোমায় চলে যায়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন।
মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকট সমাধানে সৌদি যাচ্ছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। প্রবাসীদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা নেই, মন্তব্য কমিউনিটির নেতাদের। জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের গুলিতে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার কাশ্মীরের কুলগাম জেলার সাব্বির আহমেদ আল দার নামের এক পুলিশ সদস্য দায়িত্ব পালন করা শেষে বাসায় ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন ওই পুলিশ সদস্য। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গেল বছর কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা বোরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলে অঞ্চলটিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়। এরপর বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনার পাশাপাশি ওই এলাকায় ব্যাপক অভিযান ও ধরপাকড় শুরু করেছে পুলিশ। এর প্রতিবাদে দীর্ঘদিন ধরে ধর্মঘট পালন করে আসছে ওই এলাকার সাধারণ মানুষ। পানামা পেপারসের নাম আসার পর পরিবারের সম্পত্তি নিয়ে পাকিস্তানের সুপ্রিম কোর্ট নিযুক্ত যৌথ তদন্ত দলের শুনানিতে অংশ নিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৃহস্পতিবার তদন্ত দলের শুনানিতে হাজিরা দেন তিনি। দায়িত্বে থাকা অবস্থায় পাকিস্তানের কোন প্রধানমন্ত্রীর এটি প্রথম কোন তদন্ত দলের সামনে উপস্থিত হওয়ার ঘটনা। এর আগে নওয়াজ শরীফের ছেলেকেও একই তদন্ত দল জিজ্ঞাসাবাদ করেছিল। নওয়াজ পরিবারের এই জিজ্ঞাসাবাদের ঘটনা পাকিস্তান জুড়ে আলোড়ন তুলেছে। অন্যদিকে নওয়াজের দলের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশিত ওই তদন্ত দিন দিন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হচ্ছে। গত বছর ফাঁস হওয়া পানামা পেপারসে নওয়াজ শরীফের মেয়ে মারিয়াম এবং ছেলে হাসান হোসেফের নাম আসে। তারা তিনজন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে নিবন্ধিত বিভিন্ন অফশোর কোম্পানির নামে লন্ডনের সম্পত্তি কেনে বলে ফাঁস হওয়া নথিতে জানা যায়। পশ্চিম মসুলের নতুন আরো 4টি এলাকা পুনর্দখল করেছে ইরাকি যৌথ বাহিনী। বৃহস্পতিবার নিনেফ লিবারেশন অপারেশনের কমান্ডার জানান, বাব সিনজার সহ 4টি এলাকা আইস মুক্ত করার পর সেখানে ইরাকের পতাকা উড়িয়েছেন তারা। তিনি আরো জানান, আগামী 2-1 দিনের মধ্যে আল শিফা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হবে ইরাকি বাহিনী। এর মধ্যে সেখানকার কয়েকশো বেসামরিক নাগরিককে উদ্ধার করে সরকার নিয়ন্ত্রিত শরণার্থী শিবিরে নিয়ে যাওয়ার পাশাপাশি তাদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পশ্চিম মসুলের আল ফারুক এলাকা আইএস মুক্ত করতে অভিযান শুরুর প্রস্তুতি নিয়েছে সেনাবাহিনী। এলাকাটি 250 বছর ধরে জঙ্গিদের দখলে রয়েছে। কাতারের সঙ্গে সৌদি আরব সহ কয়েকটি দেশের সম্পর্ক ছিন্নের ঘটনায় সংকট সমাধানে সৌদি আরবে সফরে যাওয়ার কথা জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কামুসোলো। কাতার চলমান সংকট অব্যাহত রাখতে চায় না বলেও জানান তিনি। এর আগে চলমান সংকট নিয়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে টেলিফোনে কথা বলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। দুই নেতার আলোচনায় পারস্য উপসাগরের সংকট সমাধানের উপায় নিয়ে কথা হয় বলে জানানো হয়। এই সময় জার্মান চ্যান্সেলর আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানান। কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপ করায় উদ্বেগ জানিয়ে অ্যাঙ্গেলা মার্কেল বলেন, দুই পক্ষের বাস্তবমুখী আলোচনায় হতে পারে সংকট সমাধানের একমাত্র পথ। এদিকে কাতারের উপর আরোপ করা আরব দেশগুলো নিষেধাজ্ঞার শিথিলের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনিও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। চলমান এই সংকটের মধ্যেই কাতারের সঙ্গে $1200 কোটি যুদ্ধ বিমান বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে কাতারের 2টি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। Hem tarafsızlığımızı koruyoruz ama yanlış olanları da söylüyoruz çekinmeden. মধ্যপ্রাচ্যে চলমান কূটনৈতিক সংকটে কাতার প্রবাসীদের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়ার আশঙ্কা নেই বলে মনে করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। ব্যবসা বাণিজ্য অন্যান্য কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে বলে জানান ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে গুজবে কান না দেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবিনা ডেস্ক রিপোর্ট। সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে কাতারের সৃষ্ট সংকটের প্রভাব সেখানে বসবাসরত অভিবাসীদের উপর পড়বে না বলে মনে করছেন প্রবাসী বাংলাদেশিরা। পরিস্থিতি এমন থাকলে খাদ্য সংকটের যে আশঙ্কা করা হচ্ছিল তা আর হবে না বলেও আশাবাদী তারা। চলমান অবস্থা আমাদেরকে কোনো ক্ষতি করতে পারে নাই, আমরা খুবই ভালো আছি। আগের চাইতেও এখন ইনশাআল্লাহ ভালো আছি। এগুলা আপনারা করবেন না। কাতারের আমির ঘোষণা দিয়েছে যে যদি এক দুয়ার বন্ধ থাকে 1000 দুয়ার খোলা আছে। কাতারে খাদ্য নিয়ে অনেক সংকট চলছে, এটা পুরো মিথ্যা কথা। কারণ আমি নিজে আলমিরা এবং বিভিন্ন লুলু এবং বিভিন্ন মার্কেটে দেখেছি যে প্রাইস সেম আগের মতোই আছে, খাদ্য কোনো সংকট নেই। কাতারের সার্বিক পরিস্থিতি প্রবাসী ব্যবসায়ীদের উপর কোন রকম ক্ষতিকর প্রভাব ফেলবে না বলে মনে করছেন সেখানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ী হিসেবে বলবো, কাতারের সার্বিক পরিস্থিতি খুবই ভালো। এখানে ব্যবসার উপরে কোনো রকম প্রভাব পড়ে নাই
এবং আমরা যে ব্যবসায়ীরা আছি একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। চলমান পরিস্থিতিতে প্রবাসীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতারা। প্রতিদিনই ইফতার, দোয়া মাহফিল সহ সামাজিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে একত্রিত হচ্ছেন কমিউনিটির সদস্যরা। বাংলাদেশে আমরা যারা আছি আমাদের কোন রকম এ ব্যাপারে কোনো প্রভাব পড়বে বলে মনে হয় না। এরকম আগেও ছিল, কিছুই হয়নি। আর এই বর্তমান যে প্রক্রিয়া চলতেছে এটা হয়তো ইমিডিয়েট 2-1 দিনের মধ্যে মীমাংসা হয়ে যেতে পারে। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে গত 5 জুন কাতারের সঙ্গে সৌদি আরব ও তার মিত্ররা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এর পরপরই 3,80,000 বাংলাদেশি প্রবাসী সহ অন্যান্য অভিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সময় সংবাদ, কাতার। ভূমধ্যসাগর থেকে বৃহস্পতিবার অন্তত 1000 অভিবাসীকে উদ্ধার করেছে ইতালীয় উপকূল রক্ষা বাহিনী। উদ্ধারকৃতদের মধ্যে শতাধিক বাংলাদেশি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তারা সাগরের দুর্গম পথে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করেছিল। ওই অভিবাসীরা 9টি রাবারের নৌকায় লিবিয়ান আল থুমস উপকূলে ছেড়ে আসে। এছাড়া উত্তর আফ্রিকার বহু নাগরিক পরিবার সহ নৌকায় চড়ে বসে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু ছিল বলে জানায় উদ্ধারকর্মীরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী গত বছরের তুলনায় এবার দেশটিতে অভিবাসী প্রবেশের হার 18% বেড়েছে। শীতের আগ পর্যন্ত এই ঢল বাড়তে থাকবে বলে আশঙ্কা তাদের। প্রতিদিন এই পথে বহু আশ্রয় প্রত্যাশীর মৃত্যু হলেও অভিবাসীদের চাপ কমছে না। চীনের পূর্বাঞ্চলীয় সুইজু এলাকায় একটি স্কুলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 8 জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 65 জন। নিহতদের অধিকাংশই শিশু বলে জানা গেছে। এই ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে পুলিশ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার স্কুলটি ছুটি হওয়ার পর শিক্ষার্থীরা গাড়িতে ওঠার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হয় কয়েকজন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা। ভেনেজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে 20 বছর বয়সী এক তরুণী নিহত হয়েছে। বৃহস্পতিবার মারাইকাবো শহরে লুইস ভেরা নামে ওই তরুণী গাড়ির নিচে চাপা পড়ে মারা যান। ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের জেরে দেশব্যাপী প্রেসিডেন্ট মাদুরো বিরোধী বিক্ষোভ শুরু হয়। তবে প্রেসিডেন্ট মাদুরো এই সহিংসতার পেছনে বিরোধী দলকে দায়ী করে আসছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের মদদে বিরোধীরা দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিতে বিক্ষোভ উস্কে দিচ্ছে। কোনো অবস্থাতেই আগামী নির্বাচন হবে না জানিয়ে তিনি নতুন সংবিধান প্রণয়নের কথা জানান। এতে দেশে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করেন মাদুরো। এদিকে বিরোধীদের অভিযোগ, সরকার লুটপাটের রাজনীতির মাধ্যমে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। গত মাসে বিশ্বজুড়ে ওয়ানাক্রাই র্যানসমওয়্যার সাইবার হামলার ঘটনায় উত্তর কোরিয়ার হ্যাকাররা জড়িত বলে দাবি করেছে যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ। বিবিসির খবরে বলা হয়, চলতি বছর বড় ধরনের যে সাইবার হামলা হয় তার পেছনে উত্তর কোরিয়ার লাজারাস হ্যাকার গোষ্ঠীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। আন্তর্জাতিকভাবে বেশ কয়েকদিনের তদন্ত শেষে এই তথ্য জানানো হলো। 2014 সালের সনি পিকচার্সের সাইবার হামলার পেছনেও ওই গ্রুপটি জড়িত ছিল বলেও দাবি করা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমান শিশুদের উপর দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক তদন্ত সংস্থা। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস কাউন্সিলের মুখপাত্র ইয়াং লি জানান, রাখাইন রাজ্যে রোহিঙ্গা শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। তাদের রক্ষায় মিয়ানমার সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায় সংস্থাটি। গেল বছরের অক্টোবর থেকে রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের উপর ব্যাপক দমন পীড়ন ও নির্যাতন শুরু করে সে দেশের সেনাবাহিনী। নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে 70,000-এরও বেশি রোহিঙ্গা রাতের আধারে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। উগ্রবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রথমবারের মতো একটি নতুন বিভাগ প্রতিষ্ঠা করেছে জাতিসংঘ। উগ্রবাদ ও সহিংসতাকে বিশ্ব শান্তি, অগ্রগতি এবং টেকসই উন্নয়নের পথে অন্তরায় উল্লেখ করে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, নতুন এই বিভাগ সন্ত্রাসবাদ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে দিক নির্দেশনা সহ নিয়ামক শক্তি হিসেবে কাজ করবে। জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। এ সময় বাংলাদেশে পাহাড় ধসে প্রায় 150 জনের প্রাণহানির ঘটনায় মহাসচিব আন্তোনিও গুতেরেসের
উদ্বেগের বিষয়টিও তুলে ধরেন তিনি। বিশ্বব্যাপী সহিংসতা ও সন্ত্রাসবাদ মোকাবিলায় জাতিসংঘ সাধারণ পরিষদে আলাদা একটি বিভাগ ও কার্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। তার এই প্রস্তাব পাশ হওয়ার মাধ্যমে নতুন কার্যালয়টি যাত্রা শুরু করলো। বাংলাদেশে ভূমিধসে 150-র বেশি মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মহাসচিব। অপরিকল্পিতভাবে গাছ কাটা ও বসতি স্থাপনই এ দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করেন তিনি। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় জাতিসংঘের বিভিন্ন সংস্থা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতির উদ্যোগে 6 শতাধিক শ্রমিকের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শারজায় উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান বলেন, প্রবাসে বাংলাদেশ সমিতি যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। মোস্তফা মাহমুদের সঞ্চালনায় বাংলাদেশ সমিতির সভাপতি এ বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেটের প্রথম সচিব AKM মিজানুর রহমান সহ অনেকে। 2018 রাশিয়া বিশ্বকাপের ভেন্যু সমূহের প্রস্তুতিতে শ্রম অধিকার লঙ্ঘন করা হচ্ছে, এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। যদিও পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রাশিয়ান ফুটবল ফেডারেশন ও ফিফার দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে তারা। সম্প্রতি রাশিয়ার বিশ্বকাপ ভেন্যু নির্মাণ কাজে দুর্ঘটনায় 17 জন নিহত হওয়ার পর আলোচনার ঝড় উঠেছে গোটা ফুটবল বিশ্বজুড়ে। রাশিয়া এখানেই আর মাত্র 1 বছর পরই বসছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। এত বড় আসরের প্রস্তুতি আর সেখানে বিতর্ক সঙ্গী হবে না সেটা ভাবা কিছুটা হলেও অমূলক হয়েছেও তাই। সম্প্রতি রাশিয়ায় বিশ্বকাপের জন্য নির্মাণাধীন ভেন্যুতে দুর্ঘটনায় 17 জন নিহতের ঘটনায় বিশ্ব জুড়েই উঠেছে সমালোচনার ঝড়। সেই ঝড়ে আরো বাতাস দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। নির্মাণাধীন বিভিন্ন প্রকল্পে শ্রম অধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেই মত দিয়েছে তারা। বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের পর্যাপ্ত সুবিধা দেওয়া হচ্ছে না বলেই জানিয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই মানবাধিকার সংস্থার কর্মকর্তারা। আর এজন্য দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শ্রমিকদের জন্য সুন্দর কাজের পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন তারা। আমরা এখানকার পরিবেশ ভালোভাবেই নজরদারি করছি, তবে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক। শ্রমিকদের জীবনের নিশ্চয়তা পুরোপুরি না দেয়া গেলে তারা কিভাবে কাজ করবে? কর্তৃপক্ষকে এই বিষয়টিকেই সবার আগে নজরে আনতে হবে। আমরা বারবার সেটিই বলছি। আগামী বছরের গ্রীষ্মে রাশিয়ার 11টি শহরের 12টি স্টেডিয়াম জুড়ে বসবে বিশ্বকাপের আসর, যেখানে রয়েছে মস্কো, সেন্ট পিটার্সবুর্গ, কাজান ও সোচির মতো শহরগুলো। পুরো আয়োজনের জন্য এখন চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, যে প্রস্তুতিতে পুরোপুরি সন্তুষ্ট ফিফা কর্তৃপক্ষ। আর রাশিয়াও ফিফা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মতো হিউম্যান রাইটস ওয়াচের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন শ্রমিক অধিকার লঙ্ঘন নিয়ে। আমরা হিউম্যান রাইটস ওয়াচের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তাদের অভিযোগগুলোও শুনেছি। এটা অবশ্যই দুর্ভাবনার কারণ। আসলে এরকম একটি বড় ব্যবস্থাপনায় কিছুটা ভুল ত্রুটি থাকবেই। আমরা সেগুলো বিবেচনা করেই আমাদের পরবর্তী পদক্ষেপ নেব। আগামী বছর বিশ্বকাপের আগে রাশিয়ার 4টি ভেন্যুতে কদিন পরই বসবে কনফেডারেশন কাপ ফুটবলের মতো বড় আসরও। আর সেই আসরের আগে হিউম্যান রাইটস ওয়াচের মতো বিশ্ব সংস্থার এমন প্রতিবেদন কিছুটা হলেও বেকায়দায় ফেলেছে রাশিয়ান কর্তৃপক্ষকে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। লন্ডনে 24 তলা গ্রেনফেল টাওয়ারে আগুনে নিহতের সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা। ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের। সিরিয়ায় বিমান হামলায় আইএস প্রধান বাগদাদি নিহত, দাবি রাশিয়ার। সিরীয় বাহিনীর বিরুদ্ধে মার্কিন রকেট হামলার আশঙ্কা মস্কো। আফগানিস্তানের কাবুলে তারাবি নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা, নিহত 6, আইএসের দায় স্বীকার। এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ে বাংলাদেশ সুইডেন একযোগে কাজ করবে। স্টকহোমে দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে ঐকমত্য, প্রবাসীদের সঙ্গে শেখ হাসিনার মত বিনিময়। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।